সরে গেছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ। ভোর থেকে শোনা যায়নি গুলির শব্দ। বিকল্প পথে সেন্ট মার্টিন চলাচলে ভোগান্তিতে স্থানীয়রা। সেন্ট মার্টিন ইস্যুতে উত্তপ্ত রাজনীতির মাঠ। আক্রান্ত হলে ছাড় নয় বললেন ওবায়দুল কাদের। সরকারের নতজানু নীতিকে দুষছেন পক্ষ। অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না বললেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। অনেকটা স্বস্তি নিয়েই ঈদে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কগুলোতে গাড়ির চাপ। শেষ সময়ে এসে পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচা কেনা। হজযাত্রী পদচারণায় মুখর সৌদি আরবের আরাফাত ময়দান। শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। কাল পশু কোরবানি। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTMT বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কি হচ্ছে সেন্ট মার্টিনে? টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নিয়মিত কারা ছুটছেন গুলি? কিংবা মিয়ানমারের জলসীমায় ভেতর থেকে হঠাৎ বিভিন্ন ধরনের জাহাজগুলোই বা আসছে কোথা থেকে? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কক্সবাজারের স্থানীয়দের মাঝে। তবে প্রশাসন বলছে যে পার্শ্ববর্তী যেহেতু দেশে যুদ্ধ অবস্থা চলছে, তাই এদেশের নাগরিকদের নিরাপত্তায় আপাতত বিকল্প পথ ব্যবহার করা হয়েছে সেন্ট মার্টিন যোগাযোগে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সেন্ট মার্টিন থেকে কাজ সেরে ট্রলারে চেপে টেকনাফ ফিরছিলেন আলী জোহর নামের এই যুবক। সেখানেই মিয়ানমার অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। আলী জোহর জানাচ্ছিলেন, যারা গুলি ছুড়েছেন তারাও কাঠের ট্রলারে ছিলেন। সেন্ট মার্টিন থেকে আসার পথে আমরা যখন নাইখুংদি এলাকায় আসি, তখন আমাদের ট্রলারে গুলি এসে পড়ে। যারা গুলি করছিল তারাও দূরে ট্রলারে ছিল। এরপর আমার পায়ে গুলি এসে পড়লে আমি আর কিছু জানি না। স্থানীয় বেশ কয়েকটি সূত্র বলছে, গুলি ছোড়া এলাকাটি এখন সেদেশের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে এবং বাংলাদেশি ট্রলারের উপর গুলি ছোড়ার ঘটনাও ঘটিয়েছে তারা। এদিকে গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে টেকনাফের নাপনদ ও সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমার সীমান্তে অবস্থান করছে এমন কয়েকটি জাহাজ। সেন্ট মার্টিনের স্থানীয়রা জানান, এমন জাহাজ তারা আগে কখনো দেখেননি। তাদের দাবি, এসব জাহাজ থেকে গোলা ছোড়া হয় মিয়ানমারের দিকে। মিয়ানমারের জাহাজগুলো দেখা যাচ্ছে আগে কোনো সময় দেখি নাই, এই যে এবারে দেখতেছি। এখন তো বর্তমান 4টা মতো দেখা যাচ্ছে। এমন উদ্ভুত পরিস্থিতিতে নিয়মিত রুটে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন যোগাযোগ। এতে করে স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। 7-8 দিনের ভিতরে এখানে এরা ঢুকছে আমরা দেখা যাচ্ছে। আর এই জাহাজগুলি আমাদের ওখানে টেকনাফ থেকে আমরা যাইতে গেলে আমাদের অনেক ভয় লাগে। সীমান্ত রক্ষায় থাকা বিজিবি ও কোস্টগার্ড এই বিষয়ে কথা না বললেও জেলা প্রশাসন বলছে, পার্শ্ববর্তী দেশে যেহেতু যুদ্ধ অবস্থা চলছে, তাই এদেশের নাগরিকদের নিরাপত্তায় আপাতত বিকল্প পথ করা হয়েছে সেন্ট মার্টিন যোগাযোগে। এই যুদ্ধ অবস্থার জন্য কিন্তু সিকিউরিটি কনসার্নে আমাদের মানুষের নাগরিকের জীবনের চেয়ে বড় কিছু নেই আমাদের কাছে। সবচেয়ে ইম্পর্টেন্ট তাদেরকেও চিন্তা করে এমনটি করছি আমরা। ইট ডাজন্ট মিন আমরা তাকে ছেড়ে দিয়ে এরকম আসে এমন বিষয় নয় কিন্তু একদম। এটা হচ্ছে অনলি সিকিউরিটি কনসার্নে আমরা সেফ রুট ইউজ করার চেষ্টা করছি। এছাড়াও বর্তমান পরিস্থিতি উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে জানিয়ে সরকারি এই কর্মকর্তা বলেন, সমস্যার কিছু নেই। সেখানে বিজিবি, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। রাষ্ট্রপতি জানিয়েছি, আমরা মিনিস্ট্রি লেভেলে জানিয়েছি বিষয়টা কি। ইনফ্যাক্ট তাদের লেভেলের উপরে কথা হয়েছে। সেন্ট মার্টিন আমাদের অংশ, এভাবে আছে, কোনো সমস্যা নেই। রেগুলার যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, কোনো বিচ্ছিন্ন কোনো অসুযোগ এখানে নেই আসলে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর কক্সবাজার ও টেকনাফের বিকল্প পথ দিয়ে গেল বৃহস্পতিবার থেকে যাতায়াত ও মালামাল নেওয়া শুরু হয়েছে সেন্ট মার্টিনে। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। দুপুরে ধানমন্ডিতে ব্রিফিংয়ে তিনি দাবি করেন, এবারে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। বিস্তারিত সাবরিনা মজুমদারের প্রতিবেদনে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ এবং সীমান্তের ওপার থেকে ছোড়া গুলির কারণে প্রায় 10 দিন ধরে সেন্ট মার্টিনের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে নাফ নদীর ওপারে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে মিয়ানমার। এমন পরিস্থিতিতে বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্য পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। ঈদুল আজহায় সড়ক পরিস্থিতি নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। জানান, পশুর হাট ও পশুবাহী ট্রাক বেশি থাকায় কিছুটা অস্বস্তি থাকলেও সার্বিক ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। এই ঈদটা একটু ভিন্ন। এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট, এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না, যানজটের জন্য। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ এখন নখ দন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের কথা ইসরায়েল শোনে না, বড় দেশগুলো মানে না। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখ দন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে, তাদের কথা ইসরায়েল শুনে না। তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারকে কিছু না বলা, কোনো ব্যবস্থা না নেওয়া সরকারের নতজানু আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনরা জাতিকে মিথ্যা বলে বোকা বানাতে চাইলেও দীর্ঘ সময়ের জন্য তা করতে পারবে না বলেও দাবি মির্জা ফখরুলের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদন থাকছে। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। প্রকৃতপক্ষে 16 জুন দেশকে সংবাদপত্রবিহীন দেশে পরিণত করা হয়। আলোচনায় বক্তারা বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের কেউ নিরাপদ নয়। আমরা কেউই নিরাপদ নই যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ না হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকারকে সরাতে না পারলে দেশের কোনো কিছুই ঠিক হবে না। এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপি আপাদ মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। এটা একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর, সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে, এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না। সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে উত্তেজনার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট দেবো বা কিছু বলতে। এই যে নতজানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটার কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার এই রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসি। কারণ ওদের কাছে কি আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই।
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সহজ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে তরুণদেরও। আপনার কৃষ্টি, আপনার যে ধর্মবোধ, আপনার যে রাষ্ট্র চেতনা, সবকিছুকে পরিবর্তন করতে চায় তারা। তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বলেন, বিএনপির শাসনামলে সার, বিদ্যুতের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে কেবল জনগণের ভোট চুরি করে নাই, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছে। সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টে থাকছে। পয়লা আষাঢ় থেকে 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। শনিবার সকালে গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগের সেরা 25 জন নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে কৃষি গবেষণা। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কথা হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পরিবেশ রক্ষায় উপমহাদেশে দলীয়ভাবে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। নগরায়নের ফলে কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করব, কারো কাছে হাত পাততে হবে না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক ৭৪-এর মতো কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র করছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে, তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কুরবানিতে নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার একটু ঈদ যাত্রার খবর আপনাদেরকে জানাতে চাই। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান, এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় আছেন আমাদের আরেক সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি তার সাথেও যুক্ত হব। প্রথমে চলে যাচ্ছি আমি শাহিনুরের কাছে। শাহিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শাহিন, কেমন দেখছেন আসলে মহাসড়কের পরিস্থিতি? যানবাহনের কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা জানাবেন সব মিলিয়ে। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুরের চন্ডা এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে আপনি আমার পিছনের যে মানুষের কিন্তু স্রোত দেখলেই বোঝা যায় যে এখন কি পরিমাণ যাত্রী আপনার এখনো ঈদের বাড়িতে ছুটিতে যাওয়া বাকি আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে গাজীপুরের যে চন্ডা এলাকায় যে চিত্রটি, বিশেষ করে আপনার ধীরগতি গাড়ির কিন্তু অনেক ধীরগতি লাইন লেগে আছে। আপনার
এদিকে জিরানি বাজার, বারুইপাড়া, কবিরপুর এইসব এলাকায় থেকে পুরো এলাকায় কিন্তু যানজটে পড়ে আছে বাসগুলো। এবং সেই সাথে আপনাদেরকে দেখাই যে আপনার চন্ডা মোড়ের যে চিত্রটা, যে যেভাবে পারছে কিন্তু তারা দেশের বাড়ি যাচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখাই, এখন কিন্তু রাত হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন যে খোলা যে পিকআপের মানুষ কিন্তু যাচ্ছে এবং খোলা যে ট্রাকের মধ্যেও কিন্তু যারা পণ্যবাহী বাসেও কিন্তু পণ্যবাহী যে ট্রাক আছে ট্রাকেও কিন্তু মানুষ যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিনিয়তই কিন্তু হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ, গাজীপুর জেলা পুলিশ এবং সেই সাথে ট্রাফিক পুলিশ সবাই কিন্তু দায়িত্ব পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শাহিন আপনি থাকুন, আমরা যাবো এবার গাজীপুরে। গাজীপুর আছেন নজরুল ইসলাম। নজরুল, আপনার ওখানে কি অবস্থা, কেমন দেখছেন মহাসড়কের পরিস্থিতি, যানবাহনের চাপ নিয়ে কি বলবেন, জানাবেন বিস্তারিত। আপনি যেমনটা বলেন, দুপুরের পর থেকে কিন্তু পোশাক কারখানাগুলো এক এক করে ছুটি হতে থাকে, তারপর থেকে কিন্তু মহাসড়কগুলোতে যে একটি চাপ বেড়ে যায়। এবং আমি এখন দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আপনার জটলা বেঁধে রয়েছে এবং আপনার ধীর গতিতে আপনার গাড়ি চলছে। আমি যদি দেখাতে চাই, এই জায়গাটা কিন্তু আপনার ফ্লাইওভার উপরেও কিন্তু ধীর গতিতে চলছে গাড়ি, এবং আপনারা জানেন যে ফ্লাইওভার উপরে এবং নিচটার মধ্যে কিন্তু আপনার ধীর গতিতে চলছে। এবং সব কাউন্টার এলাকাগুলো, যে জায়গায় গাড়ি কাউন্টার এবং বাস টিকিট কাউন্টার রয়েছে এবং স্ট্যান্ড রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনার জটলা বেশি রয়েছে। তো আপনারা জানেন যে দুপুরের পর থেকে যখন পোশাক কারখানাগুলো এক এক করে ছুটি হতে থাকে, তখন কিন্তু আপনার এই সন্ধ্যার দিকে কিন্তু আপনার যানজটের একটা সৃষ্টি হয়। এবং আপনার সবগুলো রুটেই কিন্তু আমরা দেখেছি যে যারা ঈদে গড়মুখ মানুষের চাপ কিন্তু বেড়ে চলেছে। এবং আপনারা জানেন যে ঈদে গড়মুখ মানুষের চাপ কিন্তু এখনো কিন্তু আপনার যে যার মতো পারছে, অর্থাৎ বাসে, ট্রাকে করে এবং পিকআপ ভ্যানে করে কিন্তু যাচ্ছে। তো আমরা দেখাতে চাচ্ছি যে আপনাকে সব জায়গায় কিন্তু আপনার একটু মানে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। তো গাজীপুর চান্দনা চৌরাস্তা আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু থেমে থেমে গাড়িগুলো চলছে এবং যানবাহন কিন্তু থেমে থেমে চলছে। তো দূরপাল্লার যে গাড়িগুলো আছে স্ট্যান্ড এলাকায়, অর্থাৎ আশপাশের যে স্ট্যান্ড এলাকাগুলো রয়েছে, তারা কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই দীর্ঘ গাড়ির সারি রয়েছে। এছাড়া কিন্তু আমরা নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শাহিন সাথে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবারে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, মহাখালীতে যাত্রীর চাপ কেমন দেখছেন? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঈদ যাত্রার আছে কিন্তু মাত্র আর 2 দিন। এই 2 দিনের মধ্যেই কিন্তু এই 2 দিনের মধ্যে কিন্তু মানুষ মূলত আজকে যাত্রীর চাপ খুবই কম। এখানে যে যাত্রীগুলো দেখা যাচ্ছে, মূলত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যাত্রী দেখা যাচ্ছে, মূলত রাস্তা জ্যাম থাকার কারণে কিন্তু গাড়ি আটকে গেছে। আটকে যাওয়ার কারণে কিন্তু গাড়ি না আসায় যে যাত্রী আছে এগুলোকে অনেক বেশি যাত্রী দেখাচ্ছে। মূলত গাড়ি কম থাকার কারণে মানুষকে একটা ভোগান্তিতে পড়তে হয়েছে, কারণ গাজীপুর এবং মহাসড়কগুলোতে জ্যাম থাকার কারণে কিন্তু গাড়িগুলো ঠিক সময় মতো স্টেশনে আসতে পারছে না। আপনাকে একটা কথা বলে রাখি, ঈদকে কেন্দ্র করে গাড়ি চালক যারা আছেন এবং গাড়ির মালিক, তারা কিন্তু মানুষের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এবং এখানে এসে আমরা মানুষের সাথে কথা বলে যে অভিযোগটি সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে ভাড়ার বিষয়টি। এখান থেকে শেরপুর বা জামালপুরের নরমালি যে ভাড়া 300 থেকে 400 টাকা থাকে, ঈদকে কেন্দ্র করে কিন্তু সেখানে 800 থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের সবচেয়ে যে ক্ষোভের জায়গাটি সেটি হচ্ছে কোনো দায় দায়িত্ব না থাকায়, কোনো মনিটরিং না থাকে কিন্তু ইচ্ছা মতো ভাড়া নেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু যাত্রীরা রীতিমতো তারা খুব প্রকাশ করেছেন এবং তারা গণমাধ্যম কর্মী দেখে এখানে এসে তারা বলার চেষ্টা করেছিল যে তারা আমাদের কাছে সহযোগিতা চাইছে যে ভাড়া কমানো যায় কিনা। কিন্তু এই যে তারা বলছেন যে সরকারের যথেষ্ট মনিটরিং না থাকার কারণে কিন্তু কর্তৃপক্ষ যথেচ্ছভাবে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন এবং এতে করে কিন্তু তাদেরকে জিম্মি করে ভাড়া নেওয়া হচ্ছে। এজন্য তারা চাচ্ছেন যে মনিটরিং সেল নিয়ে তাদের ভাড়াটা কমানো হোক এবং ঈদ যাত্রা তাদের যে প্রিয়জনদের সাথে যে ঈদ করা এবং তাদের যাত্রাটা নির্বিঘ্ন হবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এবং এই ভাড়া বেশি নেওয়ার অভিযোগটা তাদের প্রধান সবচেয়ে বড় অভিযোগ বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজধানীর মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। ইউক্রেনের যুদ্ধবন্ধে সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনে বিশ্ব নেতারা যোগ দেয়নি চীন ও রাশিয়া। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপ এর সৌজন্যে কোরবানির সে সময় জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। হাজারীবাগের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন আসলে ক্রেতা বিক্রেতারা?
জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে হাটে আসলে গরুর সরবরাহ কেমন আছে, আপনি আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজারীবাগ হাটে কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে। তবে এর পাশাপাশি হাজারীবাগ হাটে কিন্তু পর্যাপ্ত ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম হয়েছে। আসলে আজকে সকাল থেকে এবং দুপুর থেকে কিন্তু প্রচুর গরু এই হাজারীবাগ হাটে আসতে শুরু করেছেন এবং ক্রেতারাও তার পাশাপাশি এখানে আসতে শুরু করেছেন। তবে এই হাটটি আমি ঘুরে যেমনটা দেখেছি, এখানে হচ্ছে ছোট এবং মাঝারি সাইজের গরু বেশি বিক্রি হচ্ছে এবং বড় গরুর চাহিদা এই হাটে আসলে কিছুটা কম, বা বড় গরুগুলো আসলে এখানে তেমনটা দাম পাচ্ছে না বলে অভিযোগ করছেন আসলে বিক্রেতারা। এবং ক্রেতাদের যে অভিযোগ, তারা আসলে পর্যাপ্ত দাম দেওয়ার পরও বিক্রেতারা আসলে গরুগুলো দিতে চাচ্ছেন না। এই মুহূর্তে আমার পাশে রয়েছে একটি গরু, সেটি কিশোরগঞ্জ থেকে এসেছে। এই গরুটি আসলে বলা হচ্ছে যে এটি আসলে হাজারীবাগ হাটের সবচেয়ে বড় গরু। এখানে যে বিক্রেতা, সেই বিক্রেতা এই গরুটির দাম চাচ্ছেন 20 লক্ষ টাকা। তবে এখন তিনি যেমনটি বলছেন যে কিছুটা কমে দাম হলেও সেই গরুটি আসলে দিয়ে দিবেন। আমি এখন একটু তার সাথে কথা বলতে চাই। আপনি গরুটা কোত্থেকে এনেছেন এবং কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? আমি গরুটা নিয়ে আসছি আপনার কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছি। দাম চাচ্ছি আমরা 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা না কেউ যদি নিতে চায় তাহলে আমরা 20 লাখ টাকার ভিতরে দিয়ে দিব আর কি। তারপরে আপনি মনে করেন যে আমরা যে খরচ করছি গরুর পিছনে, 5-6টা লোক সবসময় তার পিছনে লাগিয়ে রয়েছি, সেই খরচ অনুযায়ী আমরা দাম পাচ্ছি না ন্যায্য। ক্রেতারা কত টাকা বলছেন? সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ 9 জিলহজ, পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত আরাফাত ময়দান। নামিরাহ মসজিদ থেকে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল 3টার দিকে হজের খুতবা পড়ান পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। চোখের জলে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হাত তুলে প্রার্থনা করেন হাজিরা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। মাথার উপর 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা নিয়ে শনিবার আরাফাতের ময়দানে সমবেত হন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সকাল থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হয়ে ওঠে আরাফাত ময়দান। আরাফাতের ময়দানে হাজিরা আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা ও পাপ মোচনের জন্য চোখের জলে দুহাত তুলে দেন। পবিত্র হজে খুতবা দেওয়ার আগে নামিরা মসজিদে জোহর নামাজে ইমামতি করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। খুতবায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য রহমত কামনা করে দোয়া করেন তিনি। আরাফাতের পর রোববার 10 জিলহজ হাজিরা মুজদালিফায় যাবেন। আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কুরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবাঘর। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবছর মুসল্লিদের সুবিধার্থে রাখা হয়েছে পানির ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণ পর নামছে ভারত। সুপার 8-এ যেতে আলাদা ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। প্যারিস মাঠে গরু কোরবানি দিলে 1000 টাকা করে প্রণোদনা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। শনিবার সকালে মোহাম্মদপুর বসিলা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন 2টা থেকে রাত 8টার মধ্যে কোরবানি বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। 10,000-এরও অধিক পরিচ্ছন্ন কর্মী মাঠে থাকবে। 500 যানবাহনের ব্যবস্থা থাকবে। বৃষ্টি হলে 10টি কুইক রেসপন্স টিম মাঠে থাকবে। গাবতলীতে ব্রিজের উপরে চামড়ার হাট না বসানোর নির্দেশনাও দিয়েছেন তিনি এবং এসব উদ্যোগে নগরবাসীর সহায়তা চান উত্তরের মেয়র আতিক। প্যারিস মাঠে আমরা আশা করছি এবারটা 500 গরু যদি আসে আমাদের সিটি কর্পোরেশনের 5 লক্ষ টাকা খরচ হবে। এই টাকাটা আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা সেই সাবসিডি দিতে চাচ্ছি এবং এটি যেরকম আমরা 3 নম্বর ওয়ার্ডেও করব, অনুরূপভাবে আমাদের 7 নম্বর ওয়ার্ডেও আমরা করব। আমরা আশা করছি এই ঘোষণার মাধ্যমে আমি অনুরোধ করব আমরা আগামী বছর আরও বেশি সাবসিডি দিব। এবারটা দিচ্ছি পার গরুতে 1000 টাকা করে। যে গরু নিয়ে আসবেন তাকে আমরা 1000 টাকা করে দিয়ে দিচ্ছি।